আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা পরবর্তী আরেকটা প্রমাণ নিয়ে দেখি। এটা 13 অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ। তো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, মনে করি এই পুরা অংশটা হলো একটা জাহাজ, ঠিক আছে? ধরলাম এটা একটা জাহাজ। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ক্লাসগুলো করার সময় সামনে খাতা কলম রেডি রাখবেন, না তো একটা কিছু মিস করে গেলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, আর ধরলাম এটা একটা পানির স্তর, ঠিক আছে? পানি। আর এইটা হলো সমুদ্রের স্তর, সরি সমুদ্রের তলদেশ। হ্যাঁ, এটা পানি। আর জাহাজ, জাহাজ শুধু না, জাহাজ বলেন, নৌকা বলেন, যে কোনো কিছু যখন পানির মধ্যে দেওয়া হয় তার কিছুটা অংশ কিন্তু পানির মধ্যে ডুবে যায়, ঠিক আছে? আর আমাদের এই প্রমাণ যেটা করতে বলছে সেটা হলো গিয়া যে শব্দের মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয়। হ্যাঁ, যে পুরো প্রমাণটা হবে সেটা হলো এইচ ইজ ইকুয়ালস টু ডি প্লাস ভি বাই টু ইন্টু রুট ওভার টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। এটা দেখা যাক কত কী হয়। আমার আমার মনে হয় বা এই ফিজিক্সের যতগুলো প্রমাণ আছে তার মধ্যে এই একটাই হলো সবচেয়ে একদম সহজ এবং বাস্তবমুখী। যদি আপনার একটু বোঝার চেষ্টা করেন, আমি যদি বোঝাতে পারি, তাইলে আপনাদের কাছে সবচেয়ে পছন্দের প্রমাণ হবে এটাই। তাহলে পরীক্ষা আইলে আরে ঈদের দিন তখন। আচ্ছা, দেখা যাক এখন বাকিটা। এই জাহাজ, সরি, এই সিস্টেমটা কাজ করবে মূলত শব্দের মাধ্যমে। যেহেতু বলছেই শব্দের মধ্যে গভীরতা নির্ণয়, তার মধ্যে এটা একটা থিওরিক্যাল একটা জিনিস। নির্ণয় করা হয় কীভাবে? যে আমরা সবাই জানি যে 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আবার পানিতে কিন্তু অনেক বেশি, কঠিন পদার্থে বেশি হয়। আবার পারদে আবার কিন্তু আছে আপনার হলো কত 13,600, না ওটা চাপ, সরি ওটা না, পারদ আরও বেশি। পানিতে পারদের চেয়ে কম। যাই ওদিকে না যাই, দেখেন মূলত আমি আগে ইন্ডিকেট করে নিই এটা। হ্যাঁ, এই যে অংশটুকু, এই অংশটুকু হলো পানির মধ্যে জাহাজের অংশ। এই পুরোটাও তো পানি, এই পুরোটাই তো পানি, তা না? আবার এই অংশটুকু হলো পানির মধ্যেই জাহাজের অংশ। এই পুরোটা তো জাহাজ, এই অংশটা হলো পানির মধ্যে জাহাজের অংশ। তার মানে এটা যদি আমি ডি ধরে নিই, আর এই যে এই অংশটুকু হলো জাহাজ এবং আপনার সমুদ্রের পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব। এটা যদি বের করতে পারি, ডি তো হয়ে গেল। এইটুকু, এর ভিতর থেকে আমরা এইটুকু প্রমাণ করব, ঠিক আছে? এটা ধরলাম আমরা এইচ। আচ্ছা, দেখা যাক এখন কাজটা মূলত করবে কীভাবে। যে ধরেন যে এখানে একটা শব্দের উৎস থাকবে বা সাউন্ড মেক করার একটা যন্ত্র থাকবে, মাইক বলেন, যেটা বলেন, স্পিকার বলেন। আর এখানে একটা জিনিস থাকবে, ওটা পরে বলি। দেখেন, আমরা জানি কি, আমরা জানি যে শব্দ যদি আমরা তৈরি করি এখান থেকে, এই শব্দটা চারিদিকে সমানভাবে সরে পড়বি, একটা গ্যাসের মতো বলেন, সমানভাবে সরে পড়বে। আচ্ছা, এখান থেকে যদি একটা শব্দ মেক করা হয়, ওই শব্দটা এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, একটা শব্দ কিন্তু এদিকে আসবে, ঠিক আছে? এখানে যে শব্দটা আসবে এখানে ডিরেক্ট একেবারে আপনার যে ইয়েটা আছে সমুদ্রের পৃষ্ঠ, এখানে বাধাপ্রাপ্ত হবে, ঠিক আছে? বাধাপ্রাপ্ত হওয়ার পর কিন্তু শব্দের ওই প্রতিফলনটা ঘটবে, প্রতিধ্বনি করবে, সেটা প্রতিফলন না, প্রতিধ্বনি। আর শব্দের প্রতিধ্বনি কি, এটা কিন্তু অতি সংক্ষিপ্তের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে শব্দের প্রতিধ্বনি হলো একটা শব্দের উৎস থেকে যদি কোনো শব্দ আলাদা হয়ে গিয়ে অন্য কোনো পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ওই শব্দের উৎসের কাছে ফিরে আসে, তখনই তাকে শব্দের প্রতিধ্বনি বলে। এটা একটা নোট করে নিন, এটা কিন্তু পরীক্ষায় আসে। এখন এই যে শব্দ এখানে বাধাপ্রাপ্ত হলো, এ কিন্তু ফিরে যাবে,
ওই শব্দ এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে না, যেহেতু এটা তো সমুদ্রের পৃষ্ঠ, ভেতরে কীভাবে যাবে আর, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, একটা শব্দ কিন্তু আবার এদিকে যাবে, তাই না? আপনি একটু একদম ইয়ে করে নিন, রেগুলেট করে নিন। একটা শব্দ যাবে এদিকে, এই যে শব্দ গেল আবার গেল এখানে, আর একটা শব্দ কিন্তু এদিকে সমানভাবেই যাবে। একটা শব্দ মূলবিন্দু থেকে এদিকে যাবে, আর এদিকে এদিকে, আর যাবে এদিকে। এটা যেটা বাধা, এটা এখান থেকে যেটা আসবে এটা বাধাপ্রাপ্ত হয়ে আবার কিন্তু এদিকে যাবে। এই অংশ, এই অংশটা যেটা থাকবে সেটা হলো ফ্যাথোমিটার। আমরা জানি সমুদ্রের গভীরতা নির্ণয়ের যে যন্ত্রটা ছিল ফ্যাথোমিটার। ফ্যাথোমিটার ধরেন এখানে আছে ফ্যাথোমিটার। এই ফ্যাথোমিটারের কাজটা কী হলো যে দেখেন, প্রথম যে শব্দটা গেছে এই শব্দটা প্রথম এখানে যাবে, ঠিক আছে? প্রথম শব্দ এখানে যাবে, এ শব্দটা রিসিভ করবে। এখান থেকে এখানে শব্দ আসতে যে সময়টা লাগবে, আবার এই সেম শব্দ এখানে গিয়ে বাধাপ্রাপ্ত হবে, আবার এখানে যাবে। তাহলে এই কিন্তু দুইটা শব্দ রিসিভ করলো, প্রথমে শুরুতে এটা, তারপর আবার থেকে এখানে একটা, দুইটা শব্দ রিসিভ করলো, ঠিক আছে? এখন এখন করবে কি, ক্যালকুলেট করবে এখান থেকে যে শব্দটা যেটুকু সময় নিয়ে আসলো, ঠিক এখান থেকে শব্দ এখানে আসতে আবার এখানে যাইতে কতটুকু সময় লাগলো। এখানে এই যে শব্দ যাওয়ার সময়, আবার যে শব্দের বেগ, এরপরে আপনার যে জাতির জন্য যে সময়টা বললাম, এই দুইটা ক্যালকুলেশন করে এ বলে দিবে যে এর ভেতরে ঠিক কতটা দূরত্ব আছে। প্রথমে এ শব্দটা রিসিভ করলো, মানে বুঝে গেল এখান থেকে টাইম কাউন্ট শুরু। এই শব্দ রিসিভ করা মানে এর টাইম কাউন্ট শুরু, এই দ্বিতীয় শব্দ পাওয়ার জন্য। তারপরে এই শব্দটা এখানে যাবে, এর দূরত্ব যত বেশি হবে এর তত দেরিতে আপনার সাউন্ড মানে দ্বিতীয়বার পাবে। যখন শব্দটা এখানে যাবে আবার এখানে যাবে, ওই যে প্রথম শব্দ একটা পাইলো, আবার একটা দ্বিতীয় শব্দ পাইলো, এই দুটোর মধ্যে, এই দুটো শব্দের মাঝের যে পার্থক্য সময়ের, এই সময় দিয়ে শব্দের যে আপনার যে ইয়েটা আছে, বেগটা আছে পানির ভিতরে, এই দুটো থেকে একটা ক্যালকুলেশন করে আপনার যে শব্দের গভীরতা এটা বের করে দেবে। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আচ্ছা পরে পরে কাহিনীতে আসে। এখন আমরা জানি কি এইচটা গভীরতা ধরে নিছি, কিন্তু এটা আমরা এইচ দিতে পারি, এভাবে দিতেই পারি। এটা ধরলাম আমরা এইচ, এটা ঠিক আছে। এখন নাম দিলাম এ বি সি, এটা দিলাম ডি, এ বি সি, এ বি সি ডি। আচ্ছা এখন দেখেন তো, এ বি আর ডি এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এ বি ডি, তো লেখা যায় ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ হওয়ায়, সমকোণী হওয়ায় সমকোণী হওয়ায় পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে আমি সংক্ষেপে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা দেখেন তো এ বি সি, এখানে যদি আপনার কোনটা এটা হয়, লম্ব কোনটা, অতিভুজ কোনটা, অতিভুজ কিন্তু এ আর সি, সরি এ ডি, এটা সি না, এ ডি স্কোয়ার। লম্ব লম্ব কোনটা, লম্ব হলো বি আর ডি, দেখলাম বি ডি স্কোয়ার আছে, প্লাস ভূমি কি, ভূমি হলো এ বি, এ বি স্কোয়ার, তাই না? এখন যদি এটা হয়, সরি আরেকটা জিনিস মিস্টেক করলাম, দেখেন এ থেকে সি বিন্দুতে এখানে শব্দ ধরলাম আমরা T1 সেকেন্ডে গেছে, ধরলাম T1-এ গেছে, আবার কিন্তু এখান থেকে শব্দ এখানে গেছে আবার T2 সময়, ঠিক আছে? এখান থেকে আমি আগে বুঝাইছি, এখান থেকে একটা শব্দ গেছে, ধরলাম সেটা T1 সেকেন্ডে প্রথম শব্দ, আবার বাধাপ্রাপ্ত হয়ে আবার সি বিন্দুতে গেছে, ধরলাম T2, ঠিক আছে? যেহেতু মাঝখানে হাফ করে দিলাম আমি, তাহলে এই পুরোটা যদি T1 হয় তাহলে এটা হবে T1-এর হাফ, বুঝেননি আশা করি। এই পুরো সময়টা যদি আমার T1 হয়, এই পুরো এখান থেকে এখানে যাতে যদি সময়টা যেটা লাগছে সেটা যদি T1 হয়,
তাহলে এর হাফ যদি এবি হয় তাহলে এবি সমান এই টি1 এর হাফ লাগছে, মানে টি1 সমান হাফ, সরি টি1/2। আবার এই বিসি সমান আবার টি1 এর হাফ, হাফ হাফ গুণ করলে 1। আচ্ছা, আবার সেম দেখেন এখানে যদি এখান থেকে এখানে যদি এ থেকে ডি, আবার ডি থেকে যে সি, এখান থেকে অর্থাৎ এর থেকে সি বিন্দুতে যাইতে যদি আপনার টি2 সময় লাগে, তাইলে এ হতে ডিতে যাইতে শব্দের আবার ওই টি2 সময়ের হাফ লাগছে। সেম, এটা সেম প্রসেস, টি2/2। এখান থেকে এ হতে শব্দ ডি হতে প্রতিফলিত হয়ে সি, সময় লাগছে টি2 সেকেন্ড ধরে নিলাম। তাহলে এ হতে ডিতে লাগছে টি2/2, মানে এই পুরো সময়ের হাফ। সেম প্রসেস আছে, এটাও বুঝতে পারছেন। আশা করি পুরোটা বুঝতে পারলেন। যদি বোঝেন তা হয়ে গেছে প্রমাণ। এরপর দেখেন এডি সমান আমরা কি পাইছি, এডি সমান দেখেন তো এইচ পাইছি না আমরা, সরি এডি না, এডি। আমরা এডি আনবো না, আমরা আনবো হলো বিডি, লম্বটা নিলাম যেহেতু লম্বর মান আছে আমাদের, এইচ বিডি। তাহলে বিডি স্কোয়ার সমান বিডি যদি অর্থাৎ লম্ব যদি আনি তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হবে। তাহলে অর্থাৎ ওই এডি যাবে ওখানে স্কোয়ার মাইনাস ভূমি, তাহলে ভূমি হচ্ছে এবি স্কোয়ার। আচ্ছা, এখন দেখেন তো বিডি মান কি আছে, এইচ স্কোয়ার সমান লম্ব কি আছে, লম্ব না, অতিভুজ আছে কি, অতিভুজ আছে হলো টি2/2। আমি এই অংশটা বাদ দিচ্ছি, আমরা এই অংশের কাজ নাই, শুধু আমাদের কাজ হলো এই অংশটুকুর। আচ্ছা, স্কোয়ার মাইনাস এবি মান, আবার কি এবির মান আছে টি1 স্কোয়ার হাফ, টি1/2 এর হাফ। আচ্ছা, এখন দেখেন তো আমরা কম বেশি সবাই জানি যে শব্দের বেগটা হলো সমবেগ। এখন সমবেগ জিনিসটাকে অনেকে নাও বুঝতে পারেন। সমবেগ জিনিসটা হলো কি, যে যদি কোনো বস্তুর বেগটা যদি এমন হয় যে ওই বেগের আপনার আদি বেগ এবং শেষ বেগের ভেতরে কোনো বেগের তারতম্য না থাকে বা থাকে না। আশা করি কথাটা বুঝলেন না, আমরা ইজিলি বোঝার চেষ্টা করি। সমবেগ হলো যে বেগের কোনো ত্বরণ ঘটে না। ত্বরণ কি, বেগ বৃদ্ধির হার। অর্থাৎ ধরলাম আমরা এটা একটা গাড়ি, এখান থেকে যাত্রা শুরু করছে 20 মিটার পার সেকেন্ডে, এখানে যখন পৌঁছেছে এখানেও ছিল 20 মিটার পার সেকেন্ড, মাঝে পথেও ছিল 20 মিটার পার সেকেন্ড। দেখেন তো এর কি বেগের কোনো পরিবর্তন ঘটছে? শুরুতে ছিল 20 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় মাঝেও 20 মিটার পার সেকেন্ড, শেষেও 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এর কোনো বেগের পরিবর্তন ঘটেনি। যেহেতু বেগের পরিবর্তন ঘটেনি, তার মানে সমবেগ, মানে এটা সমবেগে চলতেছে। আর আমরা জানি কিন্তু শব্দটা কিন্তু অলওয়েজ সমবেগে চলে। সেটা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কি 332 মিটার পার সেকেন্ড। এটা মনে রাখবেন, পরীক্ষা অতি সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, যদি এটা হয়, শব্দের বেগ যদি এটা হয়, আমরা ডিসিশন নিয়েই ফেলি যে শব্দের বেগটা সমবেগ। এখন সমবেগের একটা সূত্র জানি আমরা, ওই আপনার তৃতীয় অধ্যায়ে চলে যান। এস ইকুয়ালস টু কি জানি, এস ইকুয়ালস টু ভিটি। এই সূত্রটা কেবল তখনই অ্যাপ্লাই করা যাবে যখন শব্দটা সমবেগ হবে, নয়তো কোনো দিনই ব্যবহার করা যাবে না। বুঝছেন? এটা তখনই ব্যবহার করা যাবে যখন শব্দটা সমবেগে বা যে কোনো কিছুর বেগ সমবেগ থাকবে, অর্থাৎ সমান থাকবে। আচ্ছা, যেহেতু আমরা জানি হলো শব্দের বেগ সমান বা সম, তাইলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কী করে করা যায়? এস থেকে আমরা জানি, এস থেকে সরণ বা দূরত্ব। আমরা দূরত্ব ধরে নিলাম হলো জাহাজের পৃষ্ঠতল থেকে সমুদ্রের পৃষ্ঠতল অবধি এই দূরত্ব বের করবো নাকি? আচ্ছা, এই দূরত্বকে এস বা এইচ কল্পনা করে নেই। দেখেন, এস হলো এখানে টিও আছে, মাঝখানে নাই কি ভি। তো যদি আমরা দুই পাশে ভি দিয়ে আপনার গুণ করে দিই, তাহলে তো এটা জিনিসটা স্টেবল হয়ে যায়। আমরা তাই করলাম। এইচ ইকুয়ালস টু এইচ ধরলাম আমরা এস,
মনে মনে আচ্ছা আজ হালকা করে এস ধরি না, বুঝে নিন এস, এটা লেখা লাগবে না, আপনাদের বোঝানোর সাথে বললাম। উভয় পাশে আমরা ভি গুণ করে দেবো। দেখেন তার সূত্র কি পড়লো না এটা, এস ইকুয়ালস টু ভিটি, এস এসের যা ধরলাম এইচ ভি টি, সমবেগের সূত্র পড়লো, দুই দিকে ভিড়ে গুণ করে দিছি। এখন সিম্পলি ক্যালকুলেশন করে দিই, তার মানে কী আসে ভি স্কোয়ার বাই দুই দোকানও কী হয়ে যাবে 4, এটা টি টু, এটা স্কোয়ার করে দিলে স্কোয়ার হয়ে যায়, মাইনাস ভি স্কোয়ার দুই দোকানো 4 টি ওয়ান স্কোয়ার। আচ্ছা আমরা ব্র্যাকেট না দিই। এরপরে আমরা যদি এই স্কোয়ারটা ওই পাশে পার করে দিই তাহলে কী কেমন হয়, ভি স্কোয়ার টি টু স্কোয়ার বাই 4 মাইনাস ভি স্কোয়ার টি ওয়ান স্কোয়ার বাই 4। এখন এইচ ইকুয়ালস টু, দেখেন ভি স্কোয়ার আছে 4 আছে, এই দুটোকে যদি আমি এখানে পার করে আনি তাহলে কেমন হয় আসলে, যে পার করে তাহলে তাহলে দেখেন ভি আর টু, ভি টু কেন হলো, স্কোয়ার আর 4 এটা এর কেন হলো, কারণ ভি স্কোয়ারের উপর রুট করে দিলে কি হয়, স্কোয়ার রুট কাটে যায়, থাকে খালি ভি, আর 4-এর বর্গমূল হলো 2। আশা করি বুঝতে পারছে, ভির স্কোয়ার আর রুট কাটে যায়, 4-এর বর্গমূল 2, রুটটা রাখলাম, ভেতর কি থাকে টি টু স্কোয়ার, সেম এরও কাটে গেল, দুটো আবার কমন নিছি, এরও যা হবে এরও তাই, দুটো মিলে কমন নিলাম, একবারই করলাম, এক লাইন আমি শর্ট করে দিলাম, মাইনাস এখানেও আবার সেম দেখেন টি ওয়ান স্কোয়ার, ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে। আশা করি বুঝতে পারছেন, এই স্কোয়ার কাটে গেল, 4 আসলো, 4-এর বর্গমূল 2 সেম, দুইটারই যেহেতু একই হয় তাহলে আমরা কমন নিতে পারি, তবে স্কোয়ারটা রেখে দিলাম, এটা যা আছে সেম রাখলাম, থাকে কি এই দুটো যদি চলে যায় থাকে টি টু স্কোয়ার মাইনাস এ সেম উঠে যাবি, থাকে টি ওয়ান স্কোয়ার। আচ্ছা অতএব এক্স ইকুয়ালস টু ভি বাই 2 রুট ওভার টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। প্রমাণ কিন্তু এখন হয় নাই, প্রমাণ একটু বাদ আছে। অতএব অতএব দেখেন শুরুতে দেখেন কী বলছিলাম, সূত্র কিন্তু এটা, এস ইকুয়ালস টু ডি প্লাস ভি বাই 2 রুট ওভার টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার, হালকা একটু বাদ আছে। অতএব মোট গভীরতা গভীরতাকে প্রকাশ করছে আমরা ডি দ্বারা, সরি এইচ দ্বারা, এই তো এইচ দ্বারা মোট গভীরতা, ঠিক আছে এইচ, আর এটাকে ধরেছিলাম আমরা কি ডি, তার মানে ডি প্লাস এটুকু অংশ, এগুলো তো ক্যালকুলেশন করা লাগবে না, কারণ জাহাজের ভিতরে সরি পানির ভিতরে জাহাজ কতটুকু যাচ্ছে সেটা তো বোঝাই যাবে। অর্থাৎ এই ডিটা হলো পানির ভিতরে জাহাজের অংশ, প্লাস এইচ সমান আমরা কি পাইছি, এইচ দেখেন এইচ সমান পাইছি আমরা হলো ভি বাই 2 রুট ওভার টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার, এটুকুই। যাই হোক আশা করি বুঝতে পারছেন, যদি একটু বুঝতে থাকেন তাইলে ওটাই আমার জন্য অনেক, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।